দ্রুত যুদ্ধ বন্ধ না করলে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছেন G7 এর নেতারা। কানাডায় আয়োজিত বৈঠকে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। চলমান অস্থিরতার মধ্যেই 1000 রুশ বন্দির বিনিময়ে 1000 ইউক্রেনীয়কে মুক্তি দেয়ায় সম্মত হয়েছে দুই দেশ। এদিকে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত রাশিয়া ইউক্রেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের নোভাপল্টোভকা শহর দখলে নেয় পুতিন সেনারা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যুক্তরাষ্ট্রের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট ধ্বংসের দাবিও করা হয়। একই দিন রুশ বাহিনীর সঙ্গে শতাধিক সম্মুখ যুদ্ধে অংশ নেওয়ার দাবি করে ইউক্রেন। এতে প্রতিহত হয় পুতিন বাহিনী। একই সঙ্গে রুশ ভূখণ্ডে 100টির বেশি ড্রোন হামলা চালানোর দাবিও করে কিয়েভ। এতে আহত হন বেশ কয়েকজন। তবে বেশ কয়েকটি ড্রোন ভূপাতিদের দাবি করেছে মস্কো। এ অবস্থায় সীমান্তবর্তী বেলগরদ, ব্রিয়ান্স্ক ও ক্রুস্ক অঞ্চলে নিরাপত্তা বাফার জোন তৈরির ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর জেলেনস্কি বলেন, যুদ্ধবিরতির আলোচনা ও নিরাপত্তা কাঠামো গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। তবে মস্কোকে একইভাবে প্রস্তুত থাকতে হবে বলে জানান তিনি। এদিকে রাশিয়া যদি দ্রুত যুদ্ধবিরতিতে না আসে তবে মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা দেয়া হবে বলে জানিয়েছেন G7 এর নেতারা। পাশাপাশি ইউক্রেন পুনর্গঠনের সুবিধা যেন রাশিয়ার মিত্ররা না পায় সেজন্য কড়া নজরদারি করা হবে বলেও জানান তারা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চায় না বিএনপি। রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় একথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। এ সময় ডক্টর ইউনূসকে দায়িত্ব নিয়ে 3 উপদেষ্টাকে বিদায় করার আহ্বান জানান তিনি। বিএনপির এই নেতা অভিযোগ করেন, জনগণের সব আশা আকাঙ্ক্ষা নষ্ট করেছে কিছু রাজনৈতিক দল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে পারিবারিক সম্পদে পরিণত করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি। কাদের কান কোথায়? এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় নাই। তাই আমাদের দল বাধ্য হয়ে বলেছে, আপনাদের 3 জনের আগেই পদত্যাগ করতে হবে। ফিলিস্তিনে ক্রমবর্ধমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মুসলিম বিশ্বের ঘুম ভাঙতে শুরু করেছে। আন্তর্জাতিক রাজনীতির বাতাসে ভেসে বেড়াচ্ছে এমনই গুঞ্জন, সমগ্র মুসলিম বিশ্ব সত্যিই যদি সংঘবদ্ধ হয়, নেতানিয়াহুকে গুড়িয়ে দেয়া মাত্র কয়েক ঘন্টার বিষয় হয়ে উঠবে। ফিলিস্তিন ইস্যুতে যদি মধ্যপ্রাচ্য ও বৃহত্তর মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হয়, তাহলে তা হবে একটি ঐতিহাসিক পালাবদলের সূচনা। তবে তা শুধু ফিলিস্তিনের স্বাধীনতায় থেমে থাকবে না, আন্তর্জাতিক রাজনীতিতেও বড় পরিবর্তন আসবে। মুসলিম দেশগুলোর সম্মিলিত কূটনৈতিক অবস্থান ইসরায়েলের উপর চাপ বাড়াবে, যা ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবিকে আরো জোরদার করবে। মুসলিম দেশগুলো চাইলে তাদের অর্থনৈতিক ও খনিজ সম্পদের শক্তিকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। 1973 সালের মতো যদি সারা বিশ্বে তেল সরবরাহে নিয়ন্ত্রণ আরোপ করে, ইসরায়েলি কোম্পানির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন বা বর্জনের নীতি গ্রহণ করা হয়, তবে পশ্চিমা দেশগুলোতে সরাসরি চাপ সৃষ্টি করা সম্ভব। এতে ইসরায়েলের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে এবং আন্তর্জাতিক মিত্রতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এই ঈদে জামা জুতো এক্সেস। মুসলিম বিশ্বের এই ঐক্য সামরিক সমন্বয়ের দিকে অগ্রসর হয়, তাহলে ইসরায়েলের প্রতিরক্ষা কৌশলে বড় ধরনের পরিবর্তন আনতে হবে। এই ধরনের চাপ ইসরায়েলের উপর শুধু যুদ্ধক্ষেত্রে নয়, কূটনৈতিক পর্যায়েও গভীর প্রভাব ফেলবে। ফিলিস্তিন ইস্যুটি মুসলমানদের ধর্মীয় আবেগ ও ঐক্যের কেন্দ্র। জেরুজালেমের আল আকসা মসজিদকে কেন্দ্র করে মুসলিম বিশ্বে ব্যাপক সংহতি সৃষ্টি হয়েছে। ফলে এটি ইতোমধ্যেই রাজনৈতিক দাবি ছাড়াও একটি নৈতিক ও ধর্মীয় দাবিতে রূপান্তরিত হয়েছে। তবে অভ্যন্তরীণ স্বার্থ, পশ্চিমা মিত্রতা ও গোপন চুক্তি এই ঐক্যের পথে বড় বাধা, যার বাস্তবায়ন নির্ভর করছে সৌদি আরব, ইরান এবং তুরস্কের পারস্পরিক বোঝাপড়ার উপর। এই পরিবর্তিত পরিস্থিতি ধর্মীয় নেতৃত্বে বড় ভারসাম্য আনতে পারে। যদিও অনেক মুসলিম দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থ, পশ্চিমা মিত্রতার উপর নির্ভরতা এবং ইসরায়েলের সঙ্গে গোপন বাণিজ্য বা নিরাপত্তা চুক্তি এ ধরনের ঐক্যের পথে বড় প্রতিবন্ধকতা তৈরি করছে। তবুও যদি মুসলিম বিশ্ব কেবল বিবৃতি না দিয়ে কার্যকর পদক্ষেপ নেয়, তবে তা হতে পারে ফিলিস্তিনের স্বাধীনতার নতুন সূর্যোদয়। কিন্তু প্রশ্ন একটাই, এই ঐক্য কে গড়বে? সৌদি আরব, ইরান, তুরস্ক কি পারবে নিজেদের স্বার্থ পেরিয়ে এক হতে?
আল আকসা মসজিদ শুধু পাথরের ভবন নয়, এটি কোটি কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন। আর সেই স্পন্দন যদি জেগে ওঠে কায়রো থেকে জাকার্তার রাস্তায় মানুষের ঢল নামে, তাহলে আর কোনো রাষ্ট্রের নীতি দিয়ে তা থামানো যাবে না। যদিও এখানে চ্যালেঞ্জ অনেক, আছে বহুমাত্রিক দ্বিমত, কিন্তু ফিলিস্তিন শুধু একটি দেশের নাম নয়, এটি মুসলিম বিশ্বের বিবেকের পরীক্ষা। কারণ ন্যায় বিচারে যখন দেরি হয়, অন্যায় তখন আরো হিংস্র হয়ে ওঠে। ফিলিস্তিনকে রক্ষা করা মানে শুধু ভূমি নয়, স্মৃতি এবং মানবতার সম্মান রক্ষা করা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জনে টালমাটাল দেশের রাজনীতির মাঠ। এই খবর প্রকাশ্যে আসার পর উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ জনগণের মাঝে। কিন্তু আদৌ কি এমন সিদ্ধান্ত নেবেন প্রফেসর মোহাম্মদ ইউনূস? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা, আন্দোলন আর বিভিন্ন দাবি দেওয়ায় অতিষ্ঠ হয়ে পদত্যাগের ভাবনা ভেবেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই খবরে টালমাটাল হয়ে পড়ে দেশের রাজনৈতিক অঙ্গন। তবে তিনি আদৌ পদত্যাগ করবেন কিনা সে বিষয়ে এবার স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। শুক্রবার এক ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগতভাবে ক্ষমতার প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের জন্য তার প্রয়োজন আছে। তিনি বলেন, প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না, বরং সরকারকে আরো গতিশীল, উপদেষ্টাদের আরো কার্যকর হতে হবে এবং দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে। সেই পোস্টে তিনি আরো উল্লেখ করেন, গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে জনতার সম্মতিতে ক্ষমতায় এসে অধ্যাপক ইউনূস সফলতা দেখিয়েছেন। এটা জনগণের সামনে তুলে ধরতে হবে। বিশ্ব সম্প্রদায়ের কাছে ডক্টর ইউনূসের সম্মান ও গ্রহণযোগ্যতা রয়েছে উল্লেখ করে ফয়েজ বলেন, এ সম্মান রক্ষা করা আমাদের দায়িত্ব। রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিবিড় সংলাপের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারকে এখন থেকে নিয়মিতভাবে দলগুলোর মতামত জানতে হবে, বিচ্ছিন্নতা কাম্য নয়। পাশাপাশি সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না বলেও তিনি মন্তব্য করেন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন সংক্রান্ত সেনাবাহিনী প্রধানের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না। তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্যে সেনাপ্রধান জুরিসডিকশনাল কারেক্টনেস রক্ষা করতে পারেননি বলে মন্তব্য করেন। তবে সেনাবাহিনীর প্রতি সম্মান ও আস্থার বিষয়টি বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন ফয়েজ আহমেদ। আগামী নির্বাচনের সম্ভাব্য সময়কাল সম্পর্কে তিনি জানান, দরকারি প্রস্তুতি শেষ করে নির্বাচন এপ্রিল-মের মধ্যে অনুষ্ঠিত হবে। নির্বাচনের নির্ধারিত তারিখ ঘোষণার ইখতিয়ার শুধুমাত্র ডক্টর ইউনূসের, অন্য কেউ তা হাইজ্যাক করতে পারবে না। জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি উদযাপন এবং সেই সময়ের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম রায়ের ঘোষণা আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সেই সাথে স্ট্যাটাসের শেষ অংশে তিনি বলেন, ইনশাআল্লাহ আমরা হারব না, আমাদের হারানো যাবে না। আরিফ হাসান, এটিএন নিউজ। মতবিরোধ সত্ত্বেও পারমাণবিক চুক্তির বিষয়ে পঞ্চম দফার আলোচনায় অংশ নিচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়েছেন, নিজ দেশে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প বন্ধ করবে না তারা। প্রয়োজনে আলোচনায় অংশ না নেয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের সাথে চুক্তির বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন ট্রাম্প। কাজু, পেস্তা, আমন্ড এবং সুগন্ধি নানা তর্ক বিতর্ক, নাটকীয়তা আর অনিশ্চয়তার পর পারমাণবিক চুক্তি আলোচনাকে এগিয়ে নিতে ইতালির রোমে বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। পাল্টাপাল্টি বক্তব্যের জেরে এই দফার আলোচনা হওয়া নিয়েই তৈরি হয়েছিল ধোঁয়াশা। অবশেষে বৈঠক অনুষ্ঠিত হলেও চুক্তির বিষয়ে খুব বেশি আশার আলো দেখা যাচ্ছে না। এরই মধ্যে তৃতীয় রাষ্ট্রের সাথে পারমাণবিক কর্মসূচি চালিয়ে নেওয়ার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ইরান। তবে তাদের স্পষ্ট অবস্থান, নিজ দেশে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প বন্ধ করবে না দেশটি। এমনকি চুক্তিতে এ শর্ত থাকলেও আলোচনায় বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আমরা আমাদের স্বচ্ছতা নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী। ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইতো, তবে এতদিনে তা করে ফেলা কোনো ব্যাপার ছিল না। যুক্তরাষ্ট্র যদি এই অভিযোগে ইরানকে পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে বারবার চাপ প্রয়োগ করে, তাহলে তাদের সাথে কোনো রকম চুক্তিতে যেতে আগ্রহী নই। আমরা আমাদের পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখব।
এদিকে ইরানের সাথে বৈঠকের আগে চুক্তি বিষয়ে বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোন আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে মতবিরোধ থাকলেও আলোচনা নিয়ে এখনও আশাবাদী ট্রাম্প। এ বৈঠক অত্যন্ত ইতিবাচক কূটনৈতিক সমাধানের মাধ্যমে শেষ হতে পারে, অথবা এর ফলাফল রূপ নিতে পারে অত্যন্ত নেতিবাচক পরিস্থিতিতে। এ নিয়ে বেশ কিছু সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোন আলাপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। বৈঠক নিয়ে আশাবাদী তিনি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পাশাপাশি পারমাণবিক কর্মসূচি নিয়ে ইউরোপীয় দেশগুলোর সাথে বৈঠক শুরু করেছে ইরান। এরই মধ্যে ইরানের সাথে ইস্তাম্বুলে আলোচনার টেবিলেও বসেছে ব্রিটেন, যুক্তরাজ্য ও ফ্রান্স। আপনি কি জানেন, সূর্য যা কোটি কোটি কিলোমিটার দূর থেকে পৃথিবীকে আলোকিত করে, এই সূর্য একদিকে কিছুটা ঝুঁকে আছে। চাঁদ, যাকে আমরা রাতের সৌন্দর্য বলে জানি, সেও একটি নির্দিষ্ট কোণে ঝুঁকে আছে। আর পৃথিবী, যার বুকে আমরা দাঁড়িয়ে আছি, সেটিও সবসময় সোজা থাকে না। বিজ্ঞান বলছে এদের সবারই অ্যাক্সিয়াল টিল্ট বা অক্ষীয় ঝোঁক আছে। আর কোরআন বলছে সূর্য, পৃথিবী ও চাঁদের অক্ষীয় ঝুঁকি যেন তাদের এক ধরনের সিজদা। সূরা হজ্জের 18 নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس وكثير حق عليه العذاب ومن يهن الله فما له من مكرم إن الله يفعل ما يشاء। তুমি কি দেখো না, আল্লাহকে সেজদা করে যা কিছু আছে নভমণ্ডলে এবং ভূমণ্ডলে, আর সূর্য, চন্দ্র, তারকারাজি, পর্বতসমূহ, বৃক্ষরাজি, জীবজন্তু এবং মানুষের মধ্যে অনেকে, আর অনেকের প্রতি শাস্তি সাব্যস্ত হয়ে গেছে। আল্লাহ যাকে লাঞ্ছিত করতে চান তাকে সম্মানিত করার কেউ নেই। নিশ্চয় আল্লাহ যা ইচ্ছে করেন তাই করেন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরের কিতাবে লেখা হয়েছে, অধিকাংশ আলেমগণের মতে পৃথিবী, চন্দ্র, সূর্য, তারকারাজি ইত্যাদির সিজদা বলতে ইবাদতের সিজদা নয়, বরং আনুগত্য করাকে বোঝানো হয়েছে। এই সিজদার অর্থ ওই সমস্ত জিনিসের আল্লাহর নিয়মবিধির অনুগত হওয়া। তাদের কারো এ শক্তি নেই যে সে বিধির ব্যতিক্রম করে। তবে কিছু কিছু ব্যাখ্যাকারকগণ সিজদার মূল অর্থেই ব্যবহার হয়েছে বলে মনে করেন। তারা বলেন, প্রতিটি সৃষ্টি নিজ নিজ পদ্ধতিতে সিজদা করে থাকে। যেমন যারা আকাশমণ্ডলীতে আছে বলতে ফেরেশতাগণ, যারা পৃথিবীতে আছে বলতে প্রত্যেক মানুষ, জিন ও পশুপক্ষী এবং অন্যান্য সবকিছুকে বোঝানো হয়েছে। এরা সবাই নিজ নিজ ভঙ্গিমায় আল্লাহকে সিজদা করে এবং তার মহিমা ঘোষণা করে। কিন্তু দর্শক, আধুনিক বিজ্ঞান পৃথিবী আর চন্দ্র সূর্যের সিজদা সম্পর্কে দিয়েছে এক নতুন ব্যাখ্যা। বিজ্ঞানীরা বলছেন, এ মহাবিশ্বের প্রতিটি নক্ষত্র ও গ্রহ উপগ্রহের একটি অ্যাক্সিয়াল টিল্ট বা অক্ষীয় ঝোঁক আছে। এর মানে হলো এক বস্তু তার কক্ষপথে ঘুরতে ঘুরতে নিজের অক্ষের সঙ্গে কতটা ঝুঁকে আছে তার পরিমাপ বের করা। যেমন পৃথিবীর অ্যাক্সিয়াল টিল্ট হলো প্রায় 23.4 ডিগ্রি, সূর্যের অ্যাক্সিয়াল টিল্ট হলো প্রায় 7.25 ডিগ্রি, চাঁদের অ্যাক্সিয়াল টিল্ট হলো প্রায় 6.68 ডিগ্রি। অর্থাৎ এরা কেউই সরাসরি খাড়া হয়ে ঘোরে না, সবারই একটি ঝুঁকে যাওয়া অক্ষরেখা আছে, যেন তারা এক প্রকার নম্র হয়ে তাদের কক্ষপথে চলছে। দর্শক, এটা কি সিজদার মতো নয়? ইসলামে সিজদা মানে নিজেকে অবনত করে আল্লাহর সামনে ঝুঁকে পড়া। এবার চিন্তা করুন, যদি আকাশের সবচেয়ে শক্তিশালী বস্তুগুলো নম্র ভঙ্গিতে তাদের চলার পথ স্থির রাখে, তাহলে সেটা কি এক প্রকারের সিজদা নয়? তাই তো মহান আল্লাহ তাআলা বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। সপ্ত আকাশ ও পৃথিবী
এবং এগুলোর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু তারই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং এমন কিছু নেই যা তার সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না, কিন্তু তাদের পবিত্রতা মহিমা ঘোষণা করা তোমরা অনুধাবন করতে পারো না। নিশ্চয় তিনি অতি সহনশীল, ক্ষমাপরায়ণ। এদিকে নাসা ও অন্যান্য মহাকাশ গবেষণা সংস্থাগুলো বলছে অ্যাক্সিয়াল টিল্ট বা অক্ষীয় ঝোঁক হচ্ছে এমন এক মহাজাগতিক বৈশিষ্ট্য যার জন্যই সৃষ্টি হয়েছে পৃথিবীতে নির্দিষ্ট নিয়মকানুন। যেমন 1. পৃথিবী হেলে থাকার কারণেই আমরা পাই ঋতুর পরিবর্তন। যদি পৃথিবী পুরোপুরি সোজা থাকত তাহলে কখনোই ঋতু পরিবর্তন হতো না। 2. চাঁদের অক্ষীয় ঝোঁকের কারণেই পৃথিবী থেকে আমরা তার একই দিক সবসময় দেখি। চাঁদের আলো, ছায়া ও তার গতি আচরণ এতটাই সুনির্দিষ্ট যে একে টাইডাল লকিং বলা হয়। 3. সূর্যেরও নিজস্ব অক্ষ রয়েছে এবং সেই অক্ষ কিছুটা হেলে থাকে, যার কারণে সে এক নির্দিষ্ট পথে নিজেকে ঘোরাতে থাকে। এই সূক্ষ্ম ঝোঁকই সাহায্য করে সৌরজগতের ভারসাম্য বজায় রাখতে। অর্থাৎ এই তিনটি মহাজাগতিক বস্তুর অক্ষীয় ঝোঁক বা নম্র হয়ে ঝুঁকে পড়া শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, বরং প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য সমানভাবে অপরিহার্য। পৃথিবী, সূর্য, চাঁদ তারা ভাষা জানে না, কথাও বলে না, কিন্তু তারা নিজেদের আচরণের মাধ্যমে স্রষ্টার সামনে সিজদা করছে। এটা শুধু ঈমানের বিষয় নয়, আজকের বিজ্ঞানও এর সাক্ষ্য দিচ্ছে। অথচ আমরা সৃষ্টির সেরা জীব হয়েও স্রষ্টাকে সিজদা করতে চাই না। তাই আসুন সৃষ্টির এই নম্রতা দেখে নিজেদের অহংকার ভেঙে ফেলি এবং সত্যের পথে কোরআনের আলোয় এগিয়ে যাই। ক্ষেপণাস্ত্র পড়তেই আগুন লেগে ধ্বংস হয়ে যায় ভবনটি। আকাশে উঠতে থাকে বিশাল ধোঁয়ার কুণ্ডলী। গেল বৃহস্পতিবার ইসরায়েলি বিমান হামলায় এভাবেই কেঁপে ওঠে দক্ষিণ লেবানন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ন্যাশনাল নিউজ এজেন্সি বলছে, সতর্কবার্তা জারির কিছুক্ষণ পরই নাবাতিহ জেলার তুল শহরের একটি ভবনকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। ভবনে আগুন লাগতেই ছুটে আসে দমকল বাহিনী, চলে আগুন নেভানোর চেষ্টা। তবে ইসরায়েলি গণমাধ্যম বলছে, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করেই সেখানে হামলা চালিয়েছে তারা। শুধু নাবাতিতেই নয়, দক্ষিণ লেবাননের সুজুদ, তুউইল সাওয়ান্না ও রিহান পর্বতের একাধিক জায়গায় বোমাবর্ষণ করেছে প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। চলতি মাসের শুরু থেকে নাবাতিতে 14টি হামলা চালিয়েছে ইসরায়েল। অনেকেই বলছেন, পৌরসভা নির্বাচনের কিছুদিন আগেই এই হামলা নেতানিয়াহু পরিকল্পিতভাবে চালিয়েছে, কেননা নির্বাচনে হিজবুল্লাহর জেতার সম্ভাবনা অন্যান্য দলগুলোর থেকে তুলনামূলকভাবে বেশি। এমন পরিস্থিতিতে বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন লেবানিজ প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। গেল বছর নভেম্বরে কার্যকর হওয়া ইসরায়েল ও লেবাননের মাঝে যুদ্ধবিরতির প্রতি তেল আবিবকে সম্মান প্রদর্শনের জন্য আহ্বান জানান তিনি। একই সঙ্গে যুদ্ধবিরতি রক্ষার্থে নেতানিয়াহুর উপর চাপ প্রয়োগে আন্তর্জাতিক মহলে অনুরোধ জানান লেবানিজ প্রধানমন্ত্রী। ইসরায়েলি হামলাগুলোকে ভয়ঙ্কর আখ্যা দিয়ে নির্বাচনে ব্যাঘাত ঘটানোর অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পর লেবানন থেকে ইসরায়েলের সব ধরনের সামরিক উপস্থিতি প্রত্যাহারের কথা ছিল। তবে লিটানি নদীর উত্তর থেকে হিজবুল্লাহর সামরিক ঘাঁটি না সরানোর অভিযোগে তেল আবিব নিরাপত্তার জন্য লেবাননের দক্ষিণে সেনা রেখেছে, এমনটি দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলিরা বিশ্বের কোথাও নিরাপদ নয়, এমনকি আমেরিকার মাটিতেও না। প্রমাণ হলো আবার এবার ইসরায়েলের বন্ধু যুক্তরাষ্ট্রের মাটিতে ফিলিস্তিনিদের ওপর বর্বরতার প্রতিশোধ নিলেন ফিলিস্তিনিদের এক বন্ধু। ফিলিস্তিনকে মুক্ত করো, ফিলিস্তিনকে মুক্ত করো স্লোগানে যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের 2 কর্মীকে গুলি করে শেষ করেছেন ওই বন্দুকধারী। স্থানীয় সময় বুধবার ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল জিউইশ জাদুঘরের বাইরে এই ঘটনা ঘটেছে। মার্কিন কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এবং কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এই ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে কর্তৃপক্ষ। আটকের সময় ফ্রি প্যালেস্টাইন বলে চিৎকার করছিলেন তিনি। তার নাম এলিয়াস রদ্রিগেজ বলে দাবি করেছে পুলিশ। তার বয়স 30 বছর।
ওয়ালটন বিএলডিসি ফ্যান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি বলছে নিহতদের মধ্যে একজন নারী এবং একজন পুরুষ। কিছুদিনের মধ্যেই তাদের আংটি বদলের কথা ছিল। ক্যাপিটাল ইহুদি জাদুঘরে গাজার বাসিন্দাদের সাহায্যের জন্য একটি অনুষ্ঠানে যোগ দেন তারা। সেখান থেকে বেরিয়ে আসার সময় এই ঘটনা ঘটেছে। আগামী সপ্তাহেই জেরুজালেমে ওই নারীকে বিয়ের প্রস্তাব দেওয়ার কথা ছিল ছেলেটির। মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নয়েম বলেছেন জাদুঘরের কাছে এক হামলায় কর্মীদের অর্থহীনভাবে মেরে ফেলা হয়েছে। এই ঘটনার তদন্ত কাজ শুরু করেছেন তারা। জাদুঘরটিতে অনুষ্ঠানের আয়োজকরা জানিয়েছে অনুষ্ঠান স্থলের বাইরে ঘটে যাওয়া এই ঘটনায় বিধ্বস্ত হয়ে পড়েছেন তারা। এই মুহূর্তে ঠিক কী ঘটেছে সে সম্পর্কে পুলিশের কাছ থেকে আরও তথ্য পাওয়ার অপেক্ষায় আছেন। দেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা বিরাজ করছে। সবশেষ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের পদত্যাগের ইচ্ছার বিষয় নিয়ে হচ্ছে শোরগোল। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করা শেষে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, প্রধান উপদেষ্টার পদ থেকে মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়ে তার সঙ্গে দেখা করেছেন তিনি। একই দিন সন্ধ্যায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের বিতর্কিত উপদেষ্টাদের সরানোর দাবি তোলে বিএনপি। এর আগে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভূঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগের দাবি জানিয়ে রাজপথে বিক্ষোভ করেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। প্রধান উপদেষ্টার পদত্যাগের ইচ্ছার খবরে বিভিন্ন দলের নেতারা এরই মধ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত কয়েকজন উপদেষ্টা যাদের বক্তব্যে এবং কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাদের অব্যাহতি দেয়া প্রয়োজন। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ লেখেন, দেশ ও জাতির স্বার্থে অপ্রত্যাশিতভাবে আসা বিভাজন মিটিয়ে ফেলতে হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠক ডাকার জন্য প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে বিদেশ নির্ভর উপদেষ্টারা নিজেদের প্রভুদের দেয়া ওয়াদা রক্ষা করতে চান। মূলত এভাবে ইমোশনাল ব্ল্যাকমেইল করা হচ্ছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। সকালে দেয়া এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, মূল ঝামেলা বেঁধেছে মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দর নিয়ে। এই দুটো বিদেশিদের দেওয়ার জন্য একমত হয়ে যান। উপদেষ্টা পরিষদ বাকবাকুম করতে থাকবে। দেশের সিকিউরিটি থ্রেট তাদের কাছে মুখ্য বিষয় নয়। এনজিও চালিয়ে পয়সাপাতি কামানোই তাদের মুখ্য বিষয়। উপদেষ্টাদের সমালোচনা করে রাশেদ বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সবথেকে বড় দুর্বলতা তার সাথে যোগ্য লোককে তিনি নেননি। ছাত্রদের পরামর্শে একদল অনভিজ্ঞ বিতর্কিত দিয়ে তিনি উপদেষ্টা পরিষদ গঠনে সম্মতি দিয়েছেন। দেশে আদার চাহিদা বছরে প্রায় 3 লাখ টন, উৎপাদন হয় অর্ধেকেরও কম। ফলে প্রায় 55 থেকে 60% আদা আমদানি করতে হয়। এর মধ্যে ভারত আর চায়না থেকে বেশি আদা আসে বাংলাদেশে। আদা সবচেয়ে বেশি বিক্রি হয় কোরবানির ঈদের মৌসুমে। এবারও খাতুনগঞ্জে প্রতিটি আড়তেই মশলা জাতীয় এই পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। আর বছর ঘুরতেই পাল্টে গেছে চিত্রও। গেল বছর কোরবানির ঈদের সময় চায়না আদা 250 থেকে 260 টাকায় বিক্রি হলেও এবার বিক্রি হচ্ছে 115 টাকায়, আর ভারতীয় আদা বিক্রি হচ্ছে মাত্র 70 টাকায়। আন্তর্জাতিক বাজার সাথে অনেক ডিফারেন্স আমাদের বাজার। আন্তর্জাতিক বাজার আপনার এই আদা হচ্ছে 140 টাকা পত্তা পাই, 40 থেকে 135 টাকা, আমরা বেচছি 115 টাকা। কোরবান উপলক্ষে মাল বেশি করে ফেলছে, সে কারণে লোকসান দিতে হচ্ছে, বাজার কম। মানে লাগবে যে আপনার এই 50 টন, চলে আসছে 100 টন, এটা ওভার হয়ে গেছে না, সে কারণে কম বেশি হচ্ছে। কাঁচামাল তার রাখা যাবে না। বছরে রসুনের চাহিদা প্রায় 6 লাখ টন। এক বছরের ব্যবধানে এই পণ্যেও মিলছে অনেকটা স্বস্তি। গেল বছর কোরবানির মৌসুমে 200 টাকায় বিক্রি হওয়া চায়না রসুন এখন কিনতে পারছেন 115 টাকায়। আন্তর্জাতিক বাজারে রসুনের দাম পড়তির দিকে হওয়ায় বেকায়দায় আমদানিকারকরা। গত বছরের সাথে তুলনা করলে অর্ধেকে নেমেছে পেঁয়াজের দামও। গেল বছর যেখানে পেঁয়াজের দাম ছিল 70 থেকে 80 টাকা, এখন সেটি 42 থেকে 55 টাকা। আর চাহিদার প্রায় পুরোটাই পূরণ করছে দেশি পেঁয়াজ। ভারতীয় পেঁয়াজের দাম বেশি হওয়ায় দেশি পেঁয়াজেই এবার চাহিদা মিটবে বলছেন ব্যবসায়ীরা।
8-10 দিন পরে বেচা বিক্রির সময় থাকবে না, ওটা ওরা গরু এবং অন্যান্য আইটেম নিয়ে চলবে। এখান থেকে যারা বিভিন্ন ডিস্ট্রিক্টে মোকামে নিয়ে যাবে এই সময় নিয়ে যাবে। এখন যখন হচ্ছে না, সামনে আর আশা করা যায় না, সামনে আরও মাল আসবে, অতিরিক্ত যারা ইনপুট করছে সব মাল আসবে। খাতুনগঞ্জের বাজারে অন্যান্য মশলাতেও কমেছে দাম। ভারতীয় মরিচে কেজি প্রতি 50 থেকে 60 টাকা, দেশি মরিচ কেজিতে প্রায় 50 টাকা কমেছে, হলুদ কমেছে কেজিতে 30 টাকা। আড়তদাররা বলছেন সিন্ডিকেট ভেঙে এখন ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরাও পণ্য আমদানির সুযোগ পাচ্ছেন, ফলে পর্যাপ্ত সরবরাহ থাকায় দামও কমেছে। মশলার ক্ষেত্রে এই বছর মোটামুটি বাজার খুবই নিচের দিকে। যেমন ধরেন মরিচ যেগুলো আমরা বেচতাম 300-র উপরে, এই মরিচগুলো এখন 230 টাকা। আগে যেরকম ছিল যে কিছু সীমিত কিছু মানুষের যারা আমদানিকারকরা একটা সিন্ডিকেটের মতো একজন কিছু ব্যক্তির উপর নির্ভরশীল ছিল, এখন যে চাইছে সবাই আমদানি করতে পারতেছে, সে কারণে একটা ওপেন একটা বাজার হয়ে গেছে, সে কারণে একটু বাজারটা একটু কমে আসছে বলে মনে হচ্ছে। খাতুনগঞ্জে দৈনিক স্বাভাবিক গড় লেনদেন হয় প্রায় 1,500 কোটি টাকা। উৎসবের মৌসুমে এ লেনদেন ছাড়িয়ে যায় দৈনিক 2,000 কোটি টাকার বেশি। শোয়েব রহমান, এখন। तो पुतिन ने जो कहा वो हमने आपको सुनाया। आपको बिग वॉल के जरिए आइए अब बताते हैं कि पुतिन का ऑपरेशन बफर जोन आखिर है क्या, जिसका जिक्र किया जा रहा है, और रूसी सेना किस किस इलाके में बफर जोन बनाने की तैयारी कर रही है। ये देखिए, ये तमाम इलाके इस वक्त आपके सामने हैं। रूस का सबसे क्लोज अलाय बेलारूस, ये और कीव, सूमी, कुर्स्क, और ये यूक्रेन का इलाका जो बफर जोन बनाने की बात की जा रही है, वो इस इलाके को बनाए जाने की बात कर रही है। यानी रूस अब बहुत तेजी से इस स्ट्रैटेजी पर आगे बढ़ रहा है कि इस जंग का कोई हासिल वसूल निकले और एक बफर जोन क्रिएट कर दिया। ध्यान देंगे जो हमने मैप दिखाया है, इसमें अगर पूरा जो डोनबास का इलाका है वहां से लेकर जो क्रीमिया है, क्रीमिया तक को पूरा कवर किया जा रहा है। लेकिन अब सवाल यह है, और ये सवाल मैं डीएस त्रिपाठी सर आपसे करूंगा भी, कि क्या वाकई में इन शर्तों के आधार पर, क्योंकि पुतिन की मंशा तो यह है कि बफर जोन तैयार किया जाएगा और इसी के आधार पर शांति भी वापस लाई जाएगी, लेकिन क्या जो ज़ेलेंस्की है वो इस पर तैयार होंगे या फिर युद्ध और ज्यादा भीषण होगा, यह अपने आप में बड़ा सवाल है। तो पुतिन का जो बफर जोन बनाने का प्लान है वो क्या है, जिसको लॉन्च किया गया है। बफर जोन बनाने के काम पर जो नए जनरल है उनको ये जो काम है वो सौंपा गया है। सूमी में रूसी सेना का जो बफर जोन है ये बनाने का प्लान है। सूमी में बफर जोन बनाएगी पुतिन की सेना। जो सूमी प्रांत है वो इस वक्त आपको इंडिकेट करके दिखा रहे हैं, 25 किलोमीटर तक बफर जोन बनाने की योजना है। ये जानकारी, बफर जोन के जरिए रूस अपनी रक्षा करेगा, यह अपने आप में एक बड़ा सवाल है। बफर जोन की मदद से हमलों को रोकेगा, ये जो प्लानिंग है वो रूस की तरफ से नजर आ रही है। बफर जोन बनाने का काम नए जनरल को सौंपा गया है। तो आप देखिए कि पुतिन आखिर किस स्ट्रेटेजी के साथ आगे बढ़ रहे हैं। कुछ और जानकारी के लिए चलते हैं समीर के पास। जी और देखिए, एक अहम खबर है, यूक्रेन पर बहुत बड़े हमले की तैयारी में है रूस। यूक्रेन के बड़े इलाके पर कब्जे की तैयारी कर रहा है रशिया। यूक्रेन पर अगले 4 महीने होंगे विध्वंसक हमले। सीज फायर से पहले यूक्रेनी जमीन पर किसी भी हाल में कब्जा चाहता है रूस। रूसी हमले को लेकर ब्रिटिश न्यूज एजेंसी ये बड़ा दावा कर रही है। দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা, সংস্কার অগ্রগতির স্থবিরতা এবং রাষ্ট্রযন্ত্রের অসহযোগিতায় চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এমনকি তিনি খোলাখুলিভাবে প্রশ্ন তুলেছেন, এই পরিস্থিতিতে যদি তিনি কার্যকরভাবে কাজই করতে না পারেন তাহলে প্রধান উপদেষ্টার পদে থেকে লাভটা কি। বৃহস্পতিবার দুপুরে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এসব মন্তব্য করেন অধ্যাপক ইউনূস। পরে অনির্ধারিত আলোচনায় সার্বিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ ও অসন্তোষের কথা জানান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা ও সরকারের উচ্চ পর্যায়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা। সেদিন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে যান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাক্ষাৎ শেষে তিনি বলেন, অধ্যাপক ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন। তিনি সরাসরি বলেছেন, আমি যদি কাজ করতে না পারি তাহলে থাকবো কেন? আমাকে তো গণ অভ্যুত্থানের পর তোমরা এনেছিলে পরিবর্তনের জন্য, অথচ এখন আমি কার্যত জিম্মি হয়ে আছি।
সূত্র জানায় উপদেষ্টা পরিষদের বৈঠকে দেশের রাস্তায় প্রতিদিনকার আন্দোলন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার অভাব এবং প্রশাসনিক স্তরের অসহযোগিতা নিয়ে ব্যাপক আলোচনা হয়। এক পর্যায়ে প্রধান উপদেষ্টা বলেন, এভাবে চলতে থাকলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে। তিনি প্রশ্ন তোলেন, যদি ব্যালট ছিনতাই হয় তাহলে আইনশৃঙ্খলা বাহিনী তা ঠেকাতে পারবে তো? সভায় তিনি আরও বলেন, নির্বাচন ভালো না হলে দায় নিতে হবে তাকেই। তাই একটি বিকল্প অন্তর্বর্তী সরকার গঠনের কথাও আলোচনায় আনেন তিনি। একাধিক সূত্র জানিয়েছে, ওই বৈঠকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার প্রস্তাবও দেন প্রধান উপদেষ্টা, যেখানে তিনি রাষ্ট্রীয় সহযোগিতার ঘাটতি তুলে ধরতে চান। এমনকি তার ভাষণের একটি খসড়াও প্রস্তুত করা হয়, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে একান্তে দেখা করে নাহিদ ইসলাম তাকে পদত্যাগ না করার অনুরোধ করেন। পরে উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমও যমুনায় গিয়ে অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। নাহিদ ইসলাম বলেন, স্যার বললেন, আমি যদি কাজই করতে না পারি তাহলে কেন থাকবো? আমাকে আনা হয়েছিল দেশের পরিবর্তনের জন্য, কিন্তু এখন যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে আমি এভাবে কাজ করতে পারবো না। তিনি আরও জানান, অধ্যাপক ইউনূস এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি, তবে পদত্যাগের বিষয়টি তিনি গুরুত্ব দিয়ে ভাবছেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছেন যেন তিনি শক্ত থাকেন এবং সব পক্ষকে নিয়ে ঐক্যের জায়গায় থাকেন। তার আশা, দেশের ভবিষ্যৎ ও নিরাপত্তা বিবেচনায় সবাই সহযোগিতা করবে। এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ভারত 2369 জন অনুপ্রবেশকারী বাংলাদেশিকে ফেরত পাঠানোর প্রস্তুতি নিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, এই ব্যক্তিরা অবৈধভাবে ভারতে অবস্থান করছেন, তাদের মধ্যে অনেকে কারাদণ্ড ভোগ করেছেন, কিন্তু জাতীয়তার ভারত 2369 জন অনুপ্রবেশকারী বাংলাদেশিকে ফেরত পাঠানোর প্রস্তুতি নিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, এই ব্যক্তিরা অবৈধভাবে ভারতে অবস্থান করছেন, তাদের মধ্যে অনেকে কারাদণ্ড ভোগ করেছেন, কিন্তু জাতীয়তার যাচাই না হওয়ায় দেশে ফেরত পাঠানো যাচ্ছে না। ভারতের দাবি 2020 সাল থেকে এই যাচাই প্রক্রিয়া ঝুলে আছে, যা এখন প্রায় 5 বছর পেরিয়ে গেছে। জয়সওয়াল আরও বলেন, বাংলাদেশ যেন দ্রুত এসব ব্যক্তির জাতীয়তা যাচাই করে, যাতে তাদের দেশে ফেরত পাঠানো যায়। ভারতের অবস্থান পরিষ্কার, যাই হোক, যে দেশের নাগরিকই হোক, ভারতে অবৈধভাবে অবস্থান করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে লোক ঠেলে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। রোহিঙ্গাদের পুশ ইন করার অভিযোগ উঠেছে। এই বিষয়ে ভারতকে একাধিকবার চিঠিও দিয়েছে বাংলাদেশ সরকার। ব্রিফিংয়ে কক্সবাজারে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও বিমান বাহিনীর চলমান মহড়া নিয়েও মন্তব্য করেন রণধীর জয়সওয়াল। তিনি জানান, ভারত বিষয়টি নজরে রেখেছে এবং প্রয়োজনে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আপনার সাথে ছিলাম মেহেদি হাসান। They're saying that kill the white farmer and take their land. That is not government policy. You do allow them to take land. No. You do allow them to take land. Nobody can. And then when they take the land, they kill the white farmer. There is criminality in our country. A thing where thousands of people are dead. I'm sorry, I don't have a plane to give you. If your country offered the United States Air Force a plane, I would take it. ভলোদিমির জেলেনস্কির পর হোয়াইট হাউসে এবার আরেক প্রেসিডেন্টের সঙ্গে তর্কে জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় 21 মে হোয়াইট হাউসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে বৈঠক করেন। বৈঠকটি বেশ হাসি মুখেই শুরু হয়েছিল, কিন্তু অল্প সময়ের মধ্যে তা উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। বৈঠকে ট্রাম্প দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের বিরুদ্ধে গণহত্যা ও তাদের জমি দখলের মিথ্যা অভিযোগ করেন বলে রয়টার্স দাবি করে। White South African couples say that they were attacked violently. President Trump, when will you go and see for yourself if it is? Well, I could do that. Look, here's burial sites all over the place. These are all white farmers that are being buried. গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও একই কাণ্ড হয়েছিল। সেবার হঠাৎই জেলেনস্কির ওপর ক্ষেপে যান। তবে 21 মে জেলেনস্কির মতো বিতণ্ডায় না জড়িয়ে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্যে নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করেছেন রামাফোসা। I'm sorry, I don't have a plane to give you. I wish you did. I would take it. If your country offered the United States Air Force a plane, I would take it. Okay. To tell us whether we can occupy land or not. We are going to occupy land.
ওভাল অফিসে বৈঠক শুরু হওয়ার অল্প সময় পর ট্রাম্প দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের বিরুদ্ধে নিপীড়নের খতিয়ান মেলে ধরেন। এক পর্যায়ে একটি ভিডিও চালিয়ে দেন এবং ছাপানো খবরের কিছু কাটিং উল্টে পাল্টে দেখাতে থাকেন। এসব নিজের অভিযোগের পক্ষের প্রমাণ বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। Horrible death. Let me see the articles, please, if you would, and turn the lights down. ভিডিওটি চালানোর আগে ট্রাম্পের অনুরোধে আলো নিভিয়ে দেওয়া হয়। এরপর একটি টেলিভিশনে ভিডিওটি চালানো হয়। ওভাল অফিসের এই জায়গায় সাধারণত কোনো টেলিভিশন থাকে না। ভিডিওতে সাদা রঙের ক্রস চিহ্ন দেখানো হয়। ট্রাম্পের দাবি, এসব শ্বেতাঙ্গ মানুষের সমাধি। ভিডিওতে দক্ষিণ আফ্রিকার বিরোধী দলীয় নেতাদের উত্তেজনাকর ভাষণের বক্তব্য শোনানো হয়। ট্রাম্পের দাবি, ওই নেতাদের একজন জুলিয়াস মালেমা, তাকে গ্রেফতার করা উচিত বলেও মন্তব্য করেন ট্রাম্প। We're going to talk about it, but this is a tremendous look. This is story recent. These are all people that recently got killed. রয়টার্স বলছে, ট্রাম্প যে ভিডিওটি প্রদর্শন করেছেন তা 2020 সালের সেপ্টেম্বরে ধারণ করা। এটি ধারণ করার এক সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকার একটি খামারে 2 জন নিহত হয়েছিলেন। এর প্রতিবাদে সেখানে বিক্ষোভ শুরু হয়েছিল। ভিডিওটিতে সাদা রঙের যে ক্রস চিহ্নগুলো দেখানো হয়েছিল তা প্রকৃত সমাধির ছিল না, সেগুলো ছিল প্রতীকী। কৃষকদের প্রতি সহিংসতার প্রতিবাদে এসব সাদা ক্রসগুলো ব্যবহার করা হয়েছিল। বিক্ষোভের একজন সংগঠক দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমকে সে সময় জানিয়েছিলেন, আগের কয়েক বছরে নিহত কৃষকদের স্মরণে প্রতীকী ক্রস ব্যবহার করা হয়েছে। We have hundreds of people, thousands of people trying to come into our country because they feel they're going to be killed. ট্রাম্প বলেন, দক্ষিণ আফ্রিকায় অনেক মানুষ মনে করছেন তাদের উপর নিপীড়ন চলছে, তাই তারা যুক্তরাষ্ট্রে আশ্রয় চাইছেন। যখন আমরা দেখি বিশ্বের নানা প্রান্তে মানুষ নিপীড়ন বা গণহত্যার শিকার হচ্ছেন, তখন আমরা তাদের আশ্রয় দেই। রামাফোসার কাছে অভিযোগ করে ট্রাম্প বলেন, মানুষ নিজেদের নিরাপত্তার জন্য দক্ষিণ আফ্রিকা থেকে পালিয়ে যাচ্ছেন। তাদের জমি দখল করে নেওয়া হচ্ছে এবং অনেক ক্ষেত্রে তাদের হত্যা করা হচ্ছে। দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ কৃষকদের হত্যা করা হচ্ছে এবং তাদের জমি দখল করা হচ্ছে। এ প্রচারণা নতুন নয়। বিশ্বজুড়ে অন্তত 1 দশক ধরে চরম ডানপন্থী অনলাইন ফোরামগুলোতে এই ষড়যন্ত্র তথ্যটি চলছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না। তার ক্ষমতার প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের জন্য ডক্টর ইউনূসের প্রয়োজন আছে। শুক্রবার নিজের ফেসবুক পেজে প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব এই কথা বলেন। সেই সঙ্গে তিনি সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও নিবিড়ভাবে নিয়মিত আলোচনায় বসতে, তাদের মতামত নিতে এবং কোনো ধরনের বিচ্ছিন্নতা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন ফয়েজ আহমেদ। তিনি লেখেন, ক্যাবিনেটকে আরও গতিশীল হতে হবে, সরকারকে আরও বেশি ফাংশনাল হতে হবে, উপদেষ্টাদের আরও বেশি কাজ করতে হবে, দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে। অসত্য তথ্য ছড়িয়ে নিয়মিতই আলোচনায় থাকেন ডোনাল্ড ট্রাম্প। আরও একবার মিথ্যাচারের কারণে সমালোচনার মুখে মার্কিন প্রেসিডেন্ট শ্বেতাঙ্গ গণহত্যা নিয়ে ভুলভাল তথ্য দিয়ে নাজেহাল করেছেন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপ্রধানকে। সেই ইস্যুতেই উত্তপ্ত গণমাধ্যম, গবেষক আর রাজনৈতিক বিশ্লেষকদের প্রশ্নের মুখোমুখি ট্রাম্প। বাণিজ্য ইস্যুতে আলোচনার জন্য বুধবার হোয়াইট হাউসে যান দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, অথচ বৈঠকের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল শ্বেতাঙ্গ গণহত্যা। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টকে গণহত্যার অভিযোগে ধরাশায়ী করতে বেশ আটঘাট বেঁধেই নামেন ট্রাম্প। তবে ফ্যাক্ট চেকাররা বলছে, যেসব তথ্য প্রমাণ দেখিয়েছেন তিনি, বেশিরভাগই ছিল অসত্য। বৈঠকে শ্বেতাঙ্গ গণহত্যা নিয়ে বানানো যে ভিডিও ফুটেজ চালিয়েছেন ট্রাম্প, তাতে ছিল অসংখ্য সাদা ক্রস। মার্কিন প্রেসিডেন্টের দাবি, এগুলো শ্বেতাঙ্গ কৃষকদের সমাধি। বিভিন্ন গণমাধ্যম বলছে, ভিডিওটি 2020 সালে ধারণকৃত। একটি খামারে 2 জন হত্যার জেরে হওয়া আন্দোলনে বানানো হয়েছিল প্রতীকী সমাধিগুলো, যেগুলোর কোনো অস্তিত্ব আর নেই। বেশ কয়েকটি পত্রিকার কাটিং দেখিয়েও গণহত্যার অভিযোগ তোলেন ট্রাম্প, যার মধ্যে একটিতে যে ছবি ব্যবহার করা হয়েছে সেটি দক্ষিণ আফ্রিকারই নয়, বরং কঙ্গোর M23 এবং সরকারি বাহিনীর সংঘাতে নিহতদের মরদেহ নিয়ে ভিডিও প্রকাশ করেছিল বার্তা সংস্থা রয়টার্স, যা দক্ষিণ আফ্রিকার দাবি করেন ট্রাম্প। দক্ষিণ আফ্রিকায় কোনো শ্বেতাঙ্গ গণহত্যা হচ্ছে না। বাণিজ্য বিনিয়োগ ইস্যুতে আলোচনা না করে ট্রাম্প বৈঠকে শ্বেতাঙ্গ গণহত্যার উপরই জোর দিয়েছেন, কারণ তার কান ভারী করার জন্য আশেপাশে রয়েছে শ্বেতাঙ্গ আফ্রিকান। এটি স্পষ্ট যে কোনো দেশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য অপবাদকেও হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন ট্রাম্প, যা উদ্বেগজনক।
এদিকে ট্রাম্পের শ্বেতাঙ্গ গণহত্যার অভিযোগকে ভিত্তিহীন দাবি করছেন দক্ষিণ আফ্রিকার নাগরিকরা। বিশ্বের সবচেয়ে বেশি হত্যাকাণ্ড হয় যেসব দেশে তার মধ্যে একটি দক্ষিণ আফ্রিকা। তবে ভুক্তভোগীদের বেশিরভাগই কৃষ্ণাঙ্গ। পরিসংখ্যান বলছে 1990 সালের পর গড়ে বছরে 40 জন শ্বেতাঙ্গ কৃষক খুন হয়েছেন, যা দেশটির মোট হত্যাকাণ্ডের 1%-এরও কম। দক্ষিণ আফ্রিকায় প্রতি বছর গড়ে 20,000 হত্যাকাণ্ড হয়। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। গ্রাম বাংলা শক্তি, সুলভ ইউপিভিসি পাইপ, সর্বাধুনিক প্রযুক্তি, উন্নত ম্যাটেরিয়াল। প্রধান উপদেষ্টার পদত্যাগ চায় না বিএনপি, তবে তিনি থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে জনগণ, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। নির্বাচন করিডোর ও চলমান পরিস্থিতি নিয়ে সেনাপ্রধানের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন এই বিএনপি নেতা। তার অভিযোগ, সম্প্রতি কয়েক দফা সময় চেয়েও ডক্টর ইউনূসের সাক্ষাৎ পায়নি বিএনপি। নির্বাচনী রোডম্যাপের জন্য কয়েকদিন অপেক্ষা করে সরকারকে সহযোগিতা প্রশ্নে করণীয় চূড়ান্ত করবে দল, জানান সালাউদ্দিন আহমদ। আরিফিন শাকিলের প্রতিবেদনে বিস্তারিত। হঠাৎ করেই প্রধান উপদেষ্টার পদ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন। এমন খবরে রাজনীতিতে শুরু হয় নানা আলোচনা। যদিও বিএনপির দাবি ছিল 2 ছাত্র ও নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ। দেশের এই পরিস্থিতিতে কি ভাবছে বিএনপি? যমুনা টেলিভিশন জানতে চায় দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের কাছে। আমরা নির্বাচনের রোডম্যাপ দিতে বললেই হয়তো ওনারা বা সরকারের মধ্যে একটি কর্নার সৃষ্টি হচ্ছে। তারা যতদিন পারে বিলম্বিত করে সরকারকে টেনে নিয়ে যেতে চায় এবং এই দায়িত্বগুলো কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টার ঘাড়ে এসে যাচ্ছে। আমরা চেয়েছি রোডম্যাপ, উনি নিজের দায়িত্ব ছেড়ে দিতে চান। রাষ্ট্র পরিচালনার বিষয়, এখানে আবেগের কোনো বিষয় নেই, আবেগ তাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয় নেই। আমরা তো ওনার পদত্যাগ চাইনি, তারপরেও যদি উনি ব্যক্তিগতভাবে মনে করেন যে ওনার অসুবিধা, উনি থাকতে চান না, তখন জাতি সেটার বিকল্প চিন্তা করবে। এই পৃথিবীতে কেউ অপরিহার্য নয়। তবে কি অন্তর্বর্তীকালীন সরকার ও বিএনপির মধ্যে বোঝাপড়ার ঘাটতি তৈরি হচ্ছে? সালাউদ্দিন আহমদ জানালেন, সম্পর্ক এখন আর স্বাভাবিক নেই। দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে মনে করে ওনার কার্যালয়ে যোগাযোগ করেছি যে আমাদেরকে তারপরের দিন সকালে হোক, বিকালে হোক, অথবা তারপরের দিন হোক, আমাদেরকে যেন একটু সময় দেন। বিএনপির একটি টিম ওনার সাথে দেখা করতে চান আমাদের বক্তব্যগুলো। তো বিএনপির মতো একটা রাজনৈতিক দল যদি সাক্ষাৎকার 5 দিনেও না পায়, 6 দিনেও না পায়, তো সেটা বেশি দুঃখজনক। যাতেই বোঝা নেন সম্পর্ক কীরকম যাচ্ছে। আমরা সরকারকে সহযোগিতা করতে চেয়েছি সব সময়, কিন্তু সরকারেরই কোনো মহল তারা বিএনপিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে। সমস্ত কর্মকাণ্ডে আমরা দেখেছি, এবং আরেকটি রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করছে বলতে গেলে। করিডোর, চট্টগ্রাম বন্দর, নির্বাচন ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাপ্রধান তার অবস্থান পরিষ্কার করেছেন। আগ্রহ প্রকাশ করেছেন আগামী জানুয়ারিতে নির্বাচিত সরকারের সাথে কাজ করার। সেনাপ্রধানের এমন অবস্থানকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য ইতিবাচক বলে মনে করছে বিএনপি। সেনাপ্রধান তার আইনি এখতিয়ারের মধ্যে থেকে অফিসারদেরকে অ্যাড্রেস করতে পারেন, বিভিন্ন বিষয়ে কথা বলতে পারেন, সেটা আমরা সমর্থন করি। তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা উচিত। সেই কথা উনি জানুয়ারি মাসেও বলেছেন বা তার আগেও বলেছেন। তখন তো এই বিষয় নিয়ে এত বিতর্ক হয়নি। তো সেনাবাহিনী তো অনির্দিষ্টকালের জন্য মাঠে থাকতে পারে না। এটা তো আমাদের জন্য একটা ভালো দিক যে বাংলাদেশের সেনাবাহিনী ডেমোক্রেসিতে ফিরতে চান যথাশীঘ্র সম্ভব। আর আমরা সিভিলিয়ানরা কি সেটা চাই না? উনি দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হওয়ার মতো কোনো কর্মকাণ্ড করতে দেবেন না বলেছেন, সেটা তো ঠিকই আছে। আমরা ওনার বক্তব্যকে এই বিষয়গুলোতে সমর্থন করি। এই জন্যই করি যে বাংলাদেশের সেনাবাহিনী গণতন্ত্রের উত্তরণের জন্য বারবার তাগাদা দিচ্ছে। বিএনপি মনে করে ডক্টর ইউনূসকে গোষ্ঠীগত স্বার্থের জন্য কিছু ব্যক্তি দীর্ঘমেয়াদী ক্ষমতা রাখার তৎপরতা চালাচ্ছে। বিস্তীর্ণ সমুদ্র উপভোগের নয়, বরং বাস্তুচ্যুত গাজাবাসী শেষ ঠিকানা এখন সমুদ্রের তীর। এক আকাশ দুঃখ ও দুশ্চিন্তা নিয়ে এভাবেই বসে আছেন তরুণী। চোখের পানি মুছে ঠায় দাঁড়িয়ে, জানেন না পরিবার নিয়ে কোথায় যাবেন।
৬৭ বছর বয়সী বৃদ্ধা সাবাওয়ারস আঘা ৮ পুত্র কন্যা ও পুত্রবধূদের নিয়ে আশ্রয়ের খোঁজে এসেছেন উপকূলের তাঁবুতে। ইসরায়েলের সামরিক অভিযানে বেতলাহিয়ায় নিজ বাসস্থান ছেড়ে আসতে বাধ্য হন তিনি। আমি মৃত্যুর হাত থেকে বেঁচে গেছি। আমার সাথে আমার 4 পুত্রবধূ, 4 কন্যা ও 4 পুত্র রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমাদের অবস্থা কতটা ভয়াবহ। নিঃস্ব হয়ে গেছি আমরা। এখানে খাবার নেই, পানি নেই। বেতলাহিয়া সম্পূর্ণরূপে অস্তিত্বহীন। ফিলিস্তিনি এই নারী বাস্তুচ্যুত হওয়ার বর্ণনা দিয়ে আরব রাষ্ট্রগুলোকে পাশে দাঁড়ানোর অনুরোধ করেন। আমাদের চলে যাওয়ার জন্য হুমকি দিয়েছিল। বেতলাহিয়ায় আমাদের উপর গুলি চালানো হচ্ছিল বৃষ্টির মতো। আমরা যে এলাকায় ছিলাম সেখানকার সবাই পালিয়ে গিয়েছিল। আমাদের সাহায্য করার জন্য সেখানে কেউ ছিল না। আমাদের কাছে টাকা নেই, এমনকি বিপজ্জনক হওয়ায় পাশ দিয়ে যাওয়া গাড়িগুলো সাহায্যে এগিয়ে আসেনি। আরেক বাস্তুচ্যুত নারী উম্মে মুস্তফা কোথাও আশ্রয় না পেয়ে এসেছেন উপকূলের তাঁবুতে। ভয়াবহ সেই রাতের কথা বলে শিউরে ওঠেন তিনি। আমরা যেদিন চলে আসি সেদিন খুব কষ্ট হয়েছিল। উপর থেকে বিমানের গুলি এবং পেছন থেকে ট্যাঙ্কটি গুলি চালাচ্ছিল। সমস্ত গুলি আমাদের উপরে ছিল। আমরা কিভাবে জীবিত আছি জানি না। খুব কষ্ট করে এখানে এসেছি। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে এখন পর্যন্ত ইসরায়েলি আক্রমণে গাজায় বাস্তুচ্যুত হয়েছেন 23 লাখ বাসিন্দা। ফাতেমা তাসনিম। রাশিয়া তাদের বহুল ব্যবহৃত শাহিদ 136 বা গেরান 2 ড্রোনে 90 কেজি ওজনের নতুন ওয়ারহেড সংযুক্ত করেছে। এই ওয়ারহেড পূর্ববর্তী 30 থেকে 50 কেজির তুলনায় দ্বিগুণেরও বেশি শক্তিশালী। ফলে এই ড্রোন এখন সামরিক ঘাঁটি, গোলাবারুদের গুদাম, রেল হাব, বিদ্যুৎ কেন্দ্র ধ্বংসের সক্ষমতা অর্জন করেছে। নতুন এই ওয়ারহেডে 2টি পৃথক ভ্যারিয়েন্ট রয়েছে, একটি রাশিয়ায় নির্মিত এবং অপরটি ইরানে। রাশিয়ান ওয়ারহেডটি উচ্চ বিস্ফোরক, ভাঙন, অগ্নিসংযোগ এবং সঞ্চিত প্রভাব একত্রে বহন করে। এতে ব্যবহৃত ধাতব হাইড্রাইডের মাধ্যমে বিস্ফোরণের সময় 3500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ সৃষ্টি হয়, যা জ্বালানি ডিপো বা গোলাবারুদের গুদামে বিশাল আগুন ধরাতে সক্ষম। অপরদিকে ইরানি ওয়ারহেড একই ওজনের হলেও এবং এতে অগ্নিসংযোগ উপাদান না থাকলেও বিস্ফোরণ ক্ষমতা তুলনামূলক বেশি। অক্টোজেন ও অ্যালুমিনিয়ামের মিশ্রণে এটি বিশেষভাবে সুরক্ষিত স্থাপনায় আঘাত হানতে উপযোগী। শাহিদ 136 ড্রোনের এই উন্নয়ন এককভাবে রাশিয়ার নয়। এর নকশা ও যুদ্ধোপযোগী প্রযুক্তির পেছনে ইরানের সক্রিয় অংশগ্রহণ রয়েছে। যদিও তেহরান প্রকাশ্যে রাশিয়াকে ড্রোন সরবরাহ করার অভিযোগ অস্বীকার করেছে, তবে বিশ্লেষকদের মতে উভয় দেশ গোপনে প্রযুক্তি ও অভিজ্ঞতা আদান প্রদান করছে। রাশিয়া ইতিমধ্যেই তাতারিস্তানের আলাবুগা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে নিজস্ব গেরান 2 উৎপাদন কারখানা গড়ে তুলেছে, যেখানে সেপ্টেম্বর 2025-এর মধ্যে 6000 ইউনিট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইরানি বিশেষজ্ঞরা সেখানে কারিগরি সহায়তা দিচ্ছে বলেও তথ্য রয়েছে। যখন ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ে তখন কূটনৈতিক সমাধানের বদলে আরেক দল নামে যুদ্ধের ময়দানে। যুদ্ধের ঘোষণা তখন জয়নের মুখ থেকে নয়, কূটনীতিকের কণ্ঠ থেকেও নয়, বরং মিডিয়া থেকে আসে। বিশেষ করে ভারতীয় কিছু মূলধারার টিভি চ্যানেল। যুদ্ধ লাগানোর জন্য যাচাইবিহীন তথ্য, উগ্র ভাষা এবং সেনসেশনালিজমই ছিল তাদের অস্ত্র। জাতীয়তাবাদের নামে বিকৃত থিয়েটার করে যুদ্ধাবস্থা উস্কে দিয়েছিল তারা। এবার ভারতীয় কিছু তথাকথিত মিডিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতেরই এক সাংবাদিক। যখন ভারত পাকিস্তান সীমান্তে টান টান উত্তেজনা, বিশ্ব মিডিয়া যখন সতর্ক, চিন্তিত, তখন কিছু ভারতীয় চ্যানেল যেন হয়ে উঠেছিল বলিউডের যুদ্ধ সিনেমার সেট। তারা যেন হয়ে উঠেছে যুদ্ধপ্রেমী বিনোদন কারখানা। বুক ফুলিয়ে বলে দেশদ্রোহী, চোখ লাল করে চিৎকার করে অ্যাটাক করো। সাংবাদিকতা নয়, যেন যুদ্ধের নাটক চলেছে টেলিভিশনের পর্দায়। বিশেষ করে রিপাবলিক বাংলা, যাদের মুখপাত্রের নাম ময়ূখ রঞ্জন, তিনি যেন একাই যুদ্ধ ঘোষণা করে বসেছেন। তাদের এই মিডিয়া সার্কাস নিয়ে এবার মুখ খুললেন নিজ দেশেরই সাংবাদিক, দ্য ক্যারাভান ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক হরতোষ সিং বল।
ভারতীয় মিডিয়া এমন পর্যায়ে চলে গেছে যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর পাশাপাশি ভারতের যেগুলো গণমাধ্যম আন্তর্জাতিক ইথিক্স ফলো করে তারাও ভারতীয় মিডিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। সম্প্রতি এক আন্তর্জাতিক আলোচনায় মুখোমুখি হন আল জাজিরার একজন জ্যেষ্ঠ সাংবাদিক এবং ভারতের প্রভাবশালী ম্যাগাজিন দ্য ক্যারাভ্যানের নির্বাহী সম্পাদক হরতোষ সিং বল, যেখানে ভারতীয় সাংবাদিকই তার দেশের গণমাধ্যম নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। দ্য ক্যারাভ্যান ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক হরতোষ সিং বল জানালেন, যুদ্ধের সময় নানা রকম সার্কাস পেয়েছে ভারতীয়রা। এই আলোচনা যেন একটি আয়নার মতো, যেখানে উঠে এসেছে ভারতের মিডিয়া ইন্ডাস্ট্রির কালো দিকগুলো। যেখানে বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি জানান ভারতীয় মিডিয়া কিভাবে ক্ষোভের কেন্দ্রবিন্দু হলো। হরতোষ সিং বল বলেন, সংঘাতের সময় ছিল প্রতিটি ভারতীয়দের কাছে একটি উত্তেজনার সময়, একটি উদ্বেগের সময়। এ সময় তারা পেলেন ভুল তথ্য, যেটা একরকম প্রতারণার চেষ্টা। একই সময়ে আপনি টেলিভিশনে যা পাচ্ছিলেন তা ছিল একটি অনুষ্ঠান, যেন যুদ্ধের উদযাপন, নানা রকম সার্কাস। জনগণ কি অভিজ্ঞতা ছিল প্রকৃতপক্ষে আপনি যদি এসব ঘটনাকে একসঙ্গে মিলিয়ে দেখেন তাহলে দেখবেন তারা সত্যি খুব ক্ষুব্ধ হয়েছেন। দর্শকরা যে ক্ষুব্ধ হয়েছেন তার প্রমাণও পাওয়া যাচ্ছে, কারণ এখন ভারতবর্ষের কলকাতা শহর উত্তাল। পার্শ্ববর্তী দেশগুলোর সাথে সম্পর্ক খারাপ করা আর যুদ্ধে জড়ানোয় তথাকথিত সাংবাদিক ময়ূখ রঞ্জন এবং পলিটিক্যাল নেতা শুভেন্দু অধিকারীর উপর খেপেছেন ভারতীয় সাধারণ নাগরিকরা। তাদের বিরুদ্ধে যুদ্ধ উস্কে দিয়ে মানুষের জীবন বিপন্ন করার অভিযোগ তোলা হয়। জানা যায় এক পর্যায়ে উত্তেজনা এমন জায়গায় পৌঁছায় যে গণধোলাই দিয়ে তাদেরকে এলাকা ছাড়া হয়। রাশিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে মাটিতে মিশে যাচ্ছে ইউক্রেনের সামরিক স্থাপনা। বৃহস্পতিবার এসব স্থাপনায় আঘাতের জন্য ইস্কান্দার নামে ভয়াবহ মারণাস্ত্র ছোড়ে রাশিয়া। হামলায় ইউক্রেনের একটি কমান্ড পোস্ট, রাডার স্টেশন সহ যুক্তরাষ্ট্রের তৈরি দুটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুড়িয়ে দেওয়ার দাবি জানায় মস্কো। এছাড়া দোনেস্ক অঞ্চলের নোভা পোল্টাভকা বসতি দখলে নেয়ার দাবিও জানায় রুশ বাহিনী। এদিকে 24 ঘন্টায় রাশিয়ার সঙ্গে 144 বার সংঘর্ষের খবর জানায় ইউক্রেন সামরিক বাহিনীর প্রধান। সে সময় রাশিয়ার কুর্স্ক সহ রাজধানী মস্কো ও তুলা অঞ্চলের সামরিক শিল্প ভবনে ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি জানায় কিয়েভ। তবে ড্রোনগুলো স্থাপনায় আঘাত আনার আগেই প্রতিহত করা হয় জানিয়ে জোরদার হামলার হুঁশিয়ারি দেয় মস্কো। অন্যদিকে সীমান্তবর্তী অঞ্চল থেকে ইউক্রেনকে দূরে রাখতে ও সাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে কুর্স্ক, বেলগরদ, ব্রায়ান্সকে নিরাপত্তা বাফার জোন তৈরির নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভিডিও লিঙ্কে ক্রেমলিন প্রশাসনের সঙ্গে বৈঠককালে ইউক্রেনের সুমিতেও বাফার জোন তৈরির প্রস্তাব রাখা হয়। আমাদের সীমান্তের দিকে ইউক্রেনের সেনারা অগ্রসর হচ্ছে। তাদের দমাতে আমরা বাফার জোন তৈরির সিদ্ধান্ত নিয়েছি। শত্রুর গোলাবর্ষণের অবস্থানকে গুড়িয়ে দিয়ে কাজ শুরু হয়েছে। প্রতিপক্ষের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যেন আঘাত না হানতে পারে, তার জন্য এই ব্যবস্থা। এছাড়া শুক্রবার ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বন্দি বিনিময় হওয়ার কথা রয়েছে। এর মধ্যেই পুতিনের এমন সিদ্ধান্ত ধোঁয়াশার সৃষ্টি করেছে কিয়েভের মধ্যে। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিউরি তিখি পরিকল্পনাটিকে আক্রমণাত্মক ও শান্তি প্রতিষ্ঠার পথে প্রধান অন্তরায় হিসেবে আখ্যা দেন। যে ইউরোপ ছিল ইসরায়েলের সেফ প্যাসেজ, কিছু হলেই কাঁধে হাত রেখে পাশে দাঁড়াতো, রীতিমতো বৈঠক করে পুরো ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো নেতানিয়াহুর ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আর এবার ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তকে সমর্থন করে ইসরায়েলকে সর্বাত্মক বয়কটের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে ইইউ দেশগুলো, আর সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। পার্স টুডে ও ইরনার প্রতিবেদন অনুযায়ী অ্যামনেস্টির ইউরোপ বিষয়ক পরিচালক ইভ গেড্ডি বলেছেন, গত 19 মাস ধরে ফিলিস্তিনিরা অবর্ণনীয় মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে। ইসরায়েল কোনো জবাবদিহি ছাড়াই গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। এ সময় কিছুটা অভিযোগের সুরেই অ্যামনেস্টিকে বলতে শোনা যায়, ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘ গড়িমসি এবং নেতানিয়াহু সরকারের প্রতি কিছু সদস্য দেশের নীরব সমর্থনই এই মানবিক বিপর্যয়ের পথ প্রশস্ত করেছে। আর তাই সংস্থাটি এবার সরাসরি আহ্বান জানিয়েছে ইইউ এর প্রতিটি দেশ যেন ইসরায়েলের সঙ্গে সব অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক অবিলম্বে ছিন্ন করে। এক্ষেত্রে আর সময় নষ্ট করার সুযোগ নেই বলেই মনে করছে তারা। এরই মধ্যে একের পর এক ইসরায়েলের পক্ষ থেকে সরে দাঁড়াচ্ছেন বিশ্ব নেতারা।
বেশ কিছুদিন ধরেই গাজায় যুদ্ধ শেষ করতে না পারায় হতাশা প্রকাশ করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। হুমকি এসেছে হোয়াইট হাউস থেকেও, যদি যুদ্ধ থামানো না যায় তাহলে যুক্তরাষ্ট্রের সমর্থন প্রত্যাহার করা হবে। এছাড়া সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরে নেতানিয়াহুর সঙ্গে দেখা করতেও রাজি হননি ট্রাম্প। যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা সবাই সরাসরি ইসরায়েলের পাশ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে। যুক্তরাজ্য তো ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি পর্যন্ত দিয়েছে। ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ ও হেলমেট, ভেস্ট এমনকি সামরিক জ্বালানি রপ্তানি নিষিদ্ধের আহ্বান জানিয়ে স্পেনের পার্লামেন্টে প্রস্তাব পাশ হয়েছে। এদিকে 11 সপ্তাহের দীর্ঘ অবরোধের পর অবশেষে গাজার দিকে সীমান্ত অতিক্রম করে ঢুকেছে ত্রাণবাহী লরি। ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, মঙ্গলবার গাজায় প্রবেশ করেছে 93টি ত্রাণবাহী ট্রাক, যার মধ্যে রয়েছে আটা, শিশু খাদ্য এবং প্রয়োজনীয় ওষুধ। কিন্তু বাস্তবতা পুরো উল্টো বলে জানাচ্ছে বিবিসি। জাতিসংঘের বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, এসব ট্রাক কেরেম শালম ক্রসিংয়ের ফিলিস্তিনি পাশে পৌঁছালেও এখনও পর্যন্ত একটি ত্রাণও বিতরণ করা যায়নি। এ পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, গাজায় ইসরায়েলের কার্যক্রমের আলোকে ইইউ তাদের সঙ্গে করা বাণিজ্য চুক্তি পুনর্বিবেচনা করবে। এরই মধ্যে আমার ছাত্র জনতা, ছাত্র নেতৃবৃন্দ আর তাদের সকলের সঙ্গে এদেশের 2013 সাল এবং 2021 সাল দুইবার বাংলার মাটিকে বুকের রক্ত দিয়ে পবিত্রতা দানকারী হেফাজতে ইসলাম বাংলাদেশের লক্ষ কোটি তৌহিদি জনতা, আসুন বিভেদ ভুলে গিয়ে ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা সহ তার সকল দোষরদের বিচার নিশ্চিত করবার জন্য আমরা আমাদের জুলাইয়ের চেতনাকে আবার নতুন করে শানিত করি। প্রফেসর ডক্টর ইউনূস সাহেব জাতির অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করেছেন। আমাদের সেনা প্রধান বাংলাদেশের অন্যতম স্তম্ভ। যার যার জায়গা থেকে আপনারা দায়িত্ব পালন করুন। আপনারা ব্যক্তিগত মান অভিমান এবং ক্ষোভ থেকে এদেশের 18 কোটি মানুষের স্বপ্নকে ফিকে হতে দিতে পারেন না। এদেশের মানুষের অনেক স্বপ্ন রয়েছে। এদেশের অনেক মা তার সন্তান হারিয়েছে। তাদের চোখের অশ্রু এখনো শুকিয়ে যায়নি। শহীদের রক্তের দাগ এখনো বাংলার রাজপথ থেকে মুছে যায়নি। এখনো ক্ষমতা নিয়ে এত মারামারি করা এবং এত হানাহানিতে লিপ্ত হওয়া আমাদের জন্য সমীচীন হবে না। টানা 7ম-বারের মতো বিগত দিনে পটুয়াখালীর নানান জায়গা থেকে গোটা বাংলাদেশকে কলঙ্কিত করা হয়েছে। সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় তো সিল মারা হয়েছে, দিনের ভোট রাতে করা হয়েছে, কিন্তু আমাদের পটুয়াখালীর এমনও আসন আমরা বিগত দিনগুলোতে সোশ্যাল মিডিয়া এখনো পাওয়া যায়, সেখানে ভোটের কাজ শুরু করা ছাড়াই সেখানে প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে দেওয়া হয়েছে। এই কলঙ্ক থেকে আগামী দিনে পটুয়াখালীকে মুক্ত করার জন্য আজকে পটুয়াখালীবাসীর কাছে জানতে চাই, আগামী দিনে যদি কোনো আবার নতুন ফ্যাসিস্ট কেউ যদি এই চিন্তা করে যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, সৎ, যোগ্য, দক্ষ, দেশপ্রেমিক, যোগ্য নেতাকে দেব, এই জায়গায় যদি এসে কেউ বাদ সাধে, আমরা 2024-এর 5ই আগস্ট জীবন বাজি রেখেছি, আমাদের ছাত্র জনতা জীবন বাজি রেখেছে। ভোটের অধিকারের জন্য আগামী দিনে যদি প্রয়োজন হয় আমরা আবার জীবন বাজি রাখবো। আমাদের ভোট দিয়ে কাউকে সিনেমিনি খেলতে দেওয়া হবে না। যমুনা ইলেকট্রনিক্স। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের লিড নিউজে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম 48 ঘন্টা গুরুত্বপূর্ণ। নিউজটি লিখেছেন এমরান এস হোসাইন। চলুন দর্শক জেনে নেওয়া যাক বিস্তারিত। আগামী 48 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। সেনাপ্রধানের বক্তব্য, বিএনপির অব্যাহত চাপ সৃষ্টি এবং উপদেষ্টা পরিষদের নিয়মিত সভার পর রুদ্ধদ্বার বৈঠকে নেওয়া সিদ্ধান্তের প্রেক্ষিতে পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। এ প্রেক্ষাপটে শনিবারের মধ্যে দেশে নতুন অবস্থার তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। একদিকে সেনাপ্রধানের বক্তব্য, হাইকোর্ট থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনের শপথ। ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে দাঁড়াতে এবার পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন এবং কনক সরোয়ার একসঙ্গে দেশে ফিরবেন বলে জানিয়েছেন
অনলাইন অ্যাক্টিভিস্ট ও ইউটিউবার পিনাকি ভট্টাচার্য। তিনি বলেন, দেশের জন্য যদি প্রয়োজন হয় তবে প্রফেসর ইউনূসের পাশে দাঁড়ানোর জন্য পিনাকি, ইলিয়াস ও কনক সরোয়ার একসাথে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করবেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে পিনাকি ভট্টাচার্য এই কথা জানান দেন। পিনাকির ওই পোস্টের 5 ঘন্টার মধ্যে 19,200 কমেন্ট করেছে নেটিজেনরা। এর মধ্যে টুটুল জহিরুল ইসলাম নামে একজন লিখেছেন, সেটার তো সময় হয়ে গেছে, ল্যান্ড করুন। নাইম ইসলাম সাগর নামে একজন লিখেছেন, 36 জুলাই সরকার পতনের আন্দোলন দেখছে, এবার সরকার রক্ষার আন্দোলন দেখবে দেশবাসী। আতিক ইসলাম নামে একজন লিখেছেন, অপেক্ষায় আছে জনগণ আপনাদের জন্য। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে খুব দ্রুত সময়ের মধ্যে একের পর এক ঘটনা ঘটছে। এই ঘটনা প্রবাহে সর্বশেষ সংযোজন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস পদত্যাগের কথা ভাবছেন এই খবর। এর মধ্যে নতুন সংযোজন প্রফেসর মোহাম্মদ ইউনূসকে ঘিরে রেখেছে একটি অশুভ চক্র। এই চক্রে রয়েছে 7 জন, ভেতরে 4, বাহিরে 3। এরা সবাই সুশিক্ষিত। একটি চরম দক্ষিণপন্থী রাজনীতির সঙ্গে তাদের প্রচণ্ড ঝোঁক রয়েছে। এই চক্রটি চায় না নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাক। তাদের মতলব অন্য, তারা প্রফেসর ইউনূসকে জনবিচ্ছিন্ন করতে চায়। এই প্রেক্ষিতে বিশ্লেষকরা বলছেন, প্রফেসর ইউনূস পদত্যাগ করলেই সব সংকটের সমাধান হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই, বরং সংকট আরো তীব্র হবে। প্রফেসর ইউনূস যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নেন তাহলে খেলা তার হাতছাড়া হয়ে যেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে বিপ্লবের মূল চেতনা। এদিকে এক অসমর্থিত সূত্রে জানা গেছে, এমন অবস্থা মোকাবেলায় একটি জাতীয় সরকার গঠনের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। সবুজ আলম। আমাদের 3টা মোটা দাগের দায়িত্ব এবং 3টাই কঠিন কঠিন দায়িত্ব। একটা দায়িত্ব হচ্ছে সংস্কার, একটা দায়িত্ব হচ্ছে বিচার, একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি, আরও 2টা দায়িত্ব আছে, আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কি। কারণ আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে, রাস্তা আটকে দিচ্ছে, একদম ঢাকা শহর অচল হয়ে পড়ছে। সেই অচল অবস্থা নিরসনে আমরা কিছু করতে পারছি কিনা, তো এগুলো আলোচনা করে যেটা আমরা চিন্তা করলাম যে আমাদের এই দায়িত্বটা কিন্তু জাতীয় দায়িত্ব, এবং আমরা তো আগে থেকেই বলছি যে আমরা ক্ষমতা নেইনি, দায়িত্বে আছি। এই দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাবো। প্রত্যাশার বিষয়টা এক, আর দায়িত্বটা আসলে পালন করতে পারার বিষয়টা এক। প্রত্যাশা অনেকই থাকতে পারে, কিন্তু আমার তো একটা এনাবলিং এনভায়রনমেন্ট থাকতে হবে এই প্রত্যাশাটা পূরণ করার জন্য। তো আমরা চিন্তা করেছি যে আসলে আমরা পারছি কিনা, এই যে প্রতিবন্ধকতাগুলো হচ্ছে আমাদের এই বড় দাগের 3টা দায়িত্ব পালন করার জন্য, এই প্রতিবন্ধকতাগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব, আদৌ মোকাবেলা করতে পারবো কিনা, যদি মোকাবেলা করতে পারি কিভাবে করব, যদি মোকাবেলা করতে না পারি তাহলে আমাদের কি করণীয় হবে, আমরা সকলে মিলে এটা চিন্তা করছি। আর প্রধান উপদেষ্টা যদি কোনো সিদ্ধান্ত নেন কোনো ব্যাপারে, আমি প্রথম থেকেই বলে এসেছি যে উনি একটা সময় দিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই। কাজে এগুলো নিয়ে অন্য ধরনের কোনো কথা বলারও কোনো সুযোগ হওয়া উচিত ছিল না, কারণ বারবারই বলা হচ্ছে যে একটা সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে। এখন কিছু কিছু গুরু দায়িত্ব তো আছে, সেগুলো পালনের সাথেও তো মাসের একটা সম্পর্ক থাকতে পারে। তো উনার যদি কোনো কিছু বলার থাকে, আমি নির্বাচনের প্রশ্নেও বলেছি, দায়িত্ব পালনের প্রশ্নেও বলেছি, ওটা আপনারা ওনার থেকেই শুনবেন। চাপ মানে কি, ধরেন প্রত্যাশার একটা কোনো চাপ হচ্ছে যে আমরা পারফর্ম করতে পারছি কিনা, আমাদের বিবেচনায় বিবেকে ওইটাই একমাত্র চাপ। এর বাইরে আর কোনো চাপের জন্য, ধর আপনি এখন এক জায়গা থেকে আরেক জায়গায় মিটিংয়ে যাবেন, সচিবালয় থেকে যমুনা মিটিংয়ে যাবেন, যেতে পারবেন না, রাস্তা বন্ধ। কেন রাস্তা বন্ধ? সেটা তো আসলে অনেক সমস্যা এরকম আছে যেটা আলাপ আলোচনা করলেই হয়তো করা যায়। তো চাপ হচ্ছে আমাদের নিজেদের পারফরমেন্সের চাপ না, ম্যাক্স পিপলকে একই ইনফরমেশন যে আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলেই আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক। চ্যাটজিপিটি, আমার পরিবারের জন্য দয়া করে ছোট্ট প্রার্থনা লিখে দাও, শুধু এক বাক্যে। স্রষ্টা, আমার পরিবারকে নিরাপদে একসঙ্গে তোমার ভালোবাসায় ভরিয়ে রাখো। আমিন। ধর্ম এবং ডিজিটাল প্রযুক্তি,
প্রথম দেখায় এই দুটো একেবারেই একসঙ্গে যায় না, কিন্তু অনেক ধর্মবিশ্বাসী ও প্রযুক্তি ডেভেলপার এতে দ্বিমত পোষণ করবেন। চলুন দেখে নেওয়া যাক কি কি ধরনের প্রযুক্তি আছে আর সেগুলো কতটা কাজের।